সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐক্যমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। এনবিআরের সব দপ্তরে চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা, অচলাবস্থা নিয়ে সরকারের কঠোর বার্তা, আন্দোলন চালিয়ে যাবে ঐক্য পরিষদ। এবং নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। তহুরা শামসুন নাহারের জোড়া গোল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। সংস্কারের অনেক বিষয়ে মতের মিল হলেও শতভাগ ঐক্যমত্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা এ কথা বলেন। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে আলোচনা হলেও এ নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত রয়েছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে ৭ম দিনের বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা শেষে সাংবাদিকের মুখোমুখি হন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে নীতিগত একমত আছে। প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব, এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন। ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকের, ফলে আজকের অগ্রগতির দিক সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিষয়ে একমত পোষণ হচ্ছে, তবে সব প্রস্তাবে একমত হওয়া সম্ভব নয়। যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলিয়ে ঐক্যমত্য পোষণ হবে, সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে। এর আগে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সবাইকে নিয়ে শতভাগ একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। ভোটের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। ঐক্যমত্য কমিশন নিয়ে নিজ নিজ দলের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা অতখানি হতাশ হই যে না, কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত। সেটা যদি যারা এই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন, তাহলে সম্পর্কটা আরো সহজ হতো। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান সবাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। তবে ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। সভা শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। নির্ধারিত সময়ে জুলাই সনদ তৈরিতে ব্যর্থ হয়েছে সরকার, এমন মন্তব্য করে ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে এনসিপি। সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই মাস জুড়ে ৬৪ জেলায় হবে পদযাত্রা। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ ও ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। আরো জানাচ্ছেন এমআর আসাদ। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করতে বাংলা মোটরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই মাস জুড়ে 64 জেলায় পদযাত্রা করবে এনসিপি। 16 জুলাই পালন করা হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো। 16 জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও নির্বাচনের পরও বিচার প্রক্রিয়া চালু রাখার নিশ্চয়তা দাবি করেন তিনি। এবং বিচারের যে রোডম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি সেটি আসলে থাকতে হবে, এই দাবি কিন্তু আমরা বলে আসছি। সরকার জুলাই সনদ তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করা হবে। ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে বা সরকারকে স্পষ্ট করতে হবে সরকার কোথা থেকে বাধা পাচ্ছে, তাদের কারণে হচ্ছে না। সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার, নইলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের এমন বিবৃতিতে হতাশা প্রকাশ করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব। রেজা খানের রিপোর্ট। গেল 12 মে এনবিআরের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন শাখাকে আলাদা করে সরকারের প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুরু হয় সংকট। দুদিন ধরে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। রোববার সকালে এনবিআর কার্যালয়ের ভেতরে বাইরে যখন আন্দোলন তুঙ্গে, তখন খবর আসে বিকেলে অর্থ উপদেষ্টা বৈঠকে বসবেন আন্দোলনকারীদের সঙ্গে। আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে। বৈঠকের খবরে আন্দোলনের আংশিক কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। কর্মসূচি চলমান রয়েছে, আমরা আলোচনায় যাচ্ছি, এটা একটা ভালো দিক। আলোচনায় নিশ্চয়ই আমরা সমাধানের জন্যই যাচ্ছি। একটাই অনুরোধ, যাতে আমরা দেশের মানুষকে কষ্ট না দেই, দেশ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তবে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানা যায় এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টার কোনো বৈঠক হচ্ছে না। এ নিয়ে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দেয়া হয়। এতে এনবিআরের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা দিয়ে দ্রুত কাজে না ফিরলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। সরকারি বিবৃতির বিষয়ে মোহনা টেলিভিশনকে নিজেদের অবস্থান জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব। সরকার তো আমাদেরকে চাই না, সরকার তো ভাবতেছে এই সরকার তো আসলে কোনো ম্যান্ডেট নিয়ে আসা সরকার না, তো এদের দেশ উচ্ছন্নে গেলে কিছু যায় আসে না। সরকারের কঠোর অবস্থানের পর আন্দোলনের গতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই মুখ খুললেন ভুক্তভোগী নারী। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ধর্ষণ মামলাটি তুলে নেয়ার কথা জানিয়েছেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ইতোমধ্যেই তার দায়ের করা মামলায় প্রধান আসামি সহ 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা বিটু ছাইরা দিছে বিডি কইরা তারও মুক্তি পাক, যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার তো মান সমান দেখিয়াছে, আমার কেউ চাপ দেয়।
এদিকে ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুল সহ এ আদেশ দেন। ওই ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর AKM নুরুন নবী রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান। এদিকে কুমিল্লার মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ কর্মী জড়িত থাকলেও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের হেয় করতে পতিত সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে যেটা দেখলাম, যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। এদিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলেও তা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু বলেন, ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটা গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় খুঁজছে। তারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নাই, তাই না? সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারির জন্য। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্ট চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। অন্যদিকে আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। এক পর্যায়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামি পক্ষের করা অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামী 3রা জুলাই দিন ধার্য করেন। অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন, ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন। সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল। চার্জ যদি তাদের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল ফ্রেম করেন তখন বিচার শুরু। রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড হয়েছে। চলতি অর্থ বছর শেষ হতে এখনো 2 দিন বাকি থাকতেই 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে রেমিটেন্স দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 3,70,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে আগে কোনো অর্থ বছরে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি মাসের 28 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 254 কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,230 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এর রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।
রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় 2 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, যশোরের ঘোপ নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলি বর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 383 জন। এদের মধ্যে সবচেয়ে বেশি 136 জন আক্রান্ত বরিশাল বিভাগে। এ সময় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 136 জন, চট্টগ্রাম বিভাগে 55 জন, ঢাকা বিভাগে 48, ঢাকা উত্তর সিটিতে 32, ঢাকা দক্ষিণ সিটিতে 28, খুলনা বিভাগে 41, ময়মনসিংহ বিভাগে 10 এবং রাজশাহী বিভাগে 33 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হোটেল রেস্তোরাঁয় স্মোকিং জোন রাখার বিধান বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিভাগের হোটেল রেস্তোরাঁর মালিকেরা। রোববার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আহসানিয়া মিশনের আলোচনা সভায় এ দাবি জানান তারা। বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, আহসানিয়া মিশন হেলথের উপপরিচালক মোখলেসুর রহমান সহ ঢাকার শতাধিক হোটেল রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিরা। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগকারীরা 2020 অর্থ বছরের 2.5% নগদ লভ্যাংশ পাবে। দুপুরে কাকরাইলের আইডিইবিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত জানান প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, গোলাম মোস্তফা আহমেদ, জাকারিয়া আহাদ ও কামাল মিয়া সহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক। সরকার বিরোধী বিক্ষোভ আর আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ সার্বিয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এক কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি থাইল্যান্ডে। জনগণের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। অন্যদিকে ইউক্রেনের পত্রুভস্ক অঞ্চল দখল করতে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের 12 বছরের শাসনের অবসান ও আগাম নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া। শনিবার রাজধানী বেলগ্রেডে এই আন্দোলন চরমে পৌঁছায় যখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে তারা। সংঘর্ষে আহত হন অনেকেই, গ্রেপ্তার করা হয় অসংখ্য আন্দোলনকারীকে। গত নভেম্বরে নভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হওয়ার পর থেকে এই আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এক ইনস্টাগ্রাম বার্তায় দাবি করেন, এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য সার্বিয়ার স্থিতিশীলতা বিনষ্ট করা। ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে 71 জন নিহত হয়েছে। দুদেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 23 জুন কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওদিকে পরমাণু স্থাপনায় হামলা সত্ত্বেও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। এদিকে কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডে। এর জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্ট এলাকায় বিক্ষোভ করেন প্রায় 10,000 মানুষ। তাদের দাবি, দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। গত 15 জুন কাম্বোডিয়ার এক সিনিয়র রাজনীতিবিদের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে পেতংতানের একটি ফোনালাপ ফাঁস হয়। এতে থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাশাপাশি 477 ড্রোন ও 60টি মিসাইল দিয়ে রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মস্কো। এতে ওডেসায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ওদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় 3 হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে কিয়েভ।
ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আবারও খেলার খবর ক্রিকেট। দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে ভালো ভালো খেলোয়াড় খোঁজার চেষ্টাও করছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বরিশালে এসব কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ক্রিকেটের প্রতিভা অন্বেষণে ঢাকা কেন্দ্রিক চিন্তা বাদ দিতে হবে। যখন একটা শক্তিশালী বিভাগীয় দল হবে তখন আর আপনাদেরকে কখনোই ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না যে ঢাকার সিলেক্টররা আমাদের বরিশাল বিভাগীয় দল বানিয়ে দেবে। আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি যে আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটাবেস সিস্টেমে থাকবে থ্রু আপনার জেলা কোচ, এবং জেলা কোচ বরিশাল বিভাগের কাছে রিপোর্ট করবে যে তার জেলাতে কতগুলো উপজেলাতে কতগুলো ক্রিকেটার খেলছে। কলম্বো টেস্টে হারের পরই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, জানিয়ে সমালোচনার ঝড় ক্রিকেট পাড়ায়। এর মাঝেই বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি। সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে এ সভা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির একজন সিনিয়র পরিচালক। এবারের বোর্ড সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে, জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐক্যমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। এনবিআরের সব দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা, অচলাবস্থা নিয়ে সরকারের কঠোর বার্তা, আন্দোলন চালিয়ে যাবে ঐক্য পরিষদ। এবং নারী এশিয়ান কাপ বাছাইয়ে 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে 7 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। তহুরা শামসুন নাহারের জোড়া গোল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।